13 বছর বয়সী বাচ্চা মেয়ে পারমিতা তাদের প্রতিবেশী জানালায় দাঁড়িয়ে তারই বয়সী ছোট্ট টুম্পাকে রঙিন পাস্তা খেতে দেখে, যা দেখে পারমিতারও খুব রঙিন পাস্তা খাওয়ার ইচ্ছা হয়। কারণ এতদিন পারমিতা শুধু সাদা পাস্তাই দেখেছে, সে কখনো রঙিন পাস্তা দেখেনি। তাই তখনই পারমিতা তার দিদি রূপালীর কাছে গিয়ে বলে, দিদি, এই দিদি শোন না, তুই আমাকে পাস্তা এনে খাওয়াবি? আমার পাস্তা খেতে ভীষণ ইচ্ছে করছে। ওই দেখ না, আমাদের পাশের বাড়ির টুম্পা কি সুন্দর পাস্তা খাচ্ছে। আমি তো কোনোদিনও পাস্তা খাইনি। ও, তোর পাস্তা খেতে ইচ্ছে করছে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে কাজ থেকে ফেরার সময় তোর জন্য বাজার থেকে পাস্তা কিনে আনবো। আমি আমাদের ম্যাডামকে দেখে শিখে নিয়েছি কি করে পাস্তা বানাতে হয়। আসলে পারমিতা এবং রূপালীর পরিবারের অবস্থা খুব খারাপ ছিল। রূপালী এবং তার মা চন্দ্রানী দেবী লোকের বাড়িতে কাজ করে নিজেদের সংসার চালাতো। সেদিন ছোট বোনের আবদার মতো রূপালী বাজার থেকে সাদা পাস্তা কিনে নিয়ে আসে, কিন্তু সে যখন সেই সাদা পাস্তা রান্না করে পারমিতাকে খেতে দেয় তখন, উফ দিদি, তুই এটা কি পাস্তা রান্না করেছিস? আমার এরকম পাস্তা চাই না, আমার রঙিন পাস্তা চাই। আমার এই পাস্তা খেতে ভালো লাগে না। আমার ওই 4-5 রকমের রং থাকবে সেরকম পাস্তা খেতে ইচ্ছে হয়েছে। তুই আমাকে ওরকম পাস্তা এনে দে। রঙিন পাস্তা? আমি তো কখনো রঙিন পাস্তা চোখেই দেখিনি। এই পাস্তাগুলোই তো আমাদের বাজারে পাওয়া যায়, সবাই তো এই পাস্তাই কিনে খায়। তাই আমি ভাবলাম তোর জন্য নিয়ে আসি, কিন্তু তুই এখন আবার বলছিস রঙিন পাস্তা আনতে হবে। আচ্ছা, কালকে না হয় আমি একবার খুঁজে দেখব। আসলে রঙিন পাস্তা সচরাচর মুদিখানার দোকানে পাওয়া যেত না। বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা সাদা পাস্তা কিনেই খেত। তাই রূপালী রঙিন পাস্তা খুঁজলেও কোথাও রঙিন পাস্তা খুঁজে পায় না। তাই রূপালী খালি হাতে বাড়িতে ফিরে আসে, কিন্তু যা দেখে পারমিতা ভীষণ রেগে যায়। দিদি, তুই আজকেও আমার জন্য রঙিন পাস্তা আনিসনি? আমি না তোকে কত করে বললাম আমার জন্য রঙিন পাস্তা আনতে? দূর, আজকে আমি ভাতই খাবো না। কেউ তো আমার কথা রাখতেই পারে না। গরিবের মেয়ে হয়ে তোর দেমাগ তো কম নয়। ভাত রুটি খেতে পারছিস এই অনেক। রঙিন পাস্তা নিশ্চয়ই বাইরে পাওয়া যাচ্ছে না। বাইরে পাওয়া গেলে তোর দিদি নিয়ে আসতো। কোথায় কার কাছে দেখেছিস রঙিন পাস্তা খায়? তারা অনেক বড় লোক মানুষ, আমাদের সঙ্গে তাদের তুলনা হবে না। মায়ের কথা শুনে পারমিতা ভীষণই কান্নাকাটি করতে থাকে, যা দেখে রূপালীর খারাপ লাগে। কারণ রূপালী তার ছোট বোনকে খুবই ভালোবাসে, তাই সে সবসময় তার ছোট বোনের আবদার মেটানোর চেষ্টা করে। আচ্ছা বেশ, তুই চিন্তা করিস না, আমি তোকে কালকে রঙিন পাস্তা এনে খাওয়াবো। আসলে আমি যেই দোকানগুলোতে গিয়েছিলাম সেই দোকানে কোথাও রঙিন পাস্তা ছিল না, কিন্তু আমি এক জায়গায় সন্ধান পেয়েছি যেখানে রঙিন পাস্তা পাওয়া যায়। আমি কালকে গিয়ে তোর জন্য নিয়ে আসবো। এমন কথা শুনে পারমিতা অত্যন্ত খুশি হয়। কিন্তু পরের দিন রূপালী বুদ্ধি করে সবজির রং দিয়ে রঙিন পাস্তা বানায়। সে পালং শাক ব্যবহার করে সবুজ রঙের পাস্তা, বিট এবং গাজর ব্যবহার করে লাল ও কমলা রঙের পাস্তা এবং পেঁয়াজের রস ব্যবহার করে হালকা বেগুনি রঙের পাস্তা বানিয়ে পারমিতাকে খেতে দেয়। বাহ, এই তো রঙিন পাস্তা। পাস্তাটা খেতে খুব ভালো হয়েছে দিদি, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এবার থেকে আমি এই পাস্তাই প্রত্যেকদিন টিফিনে নিয়ে যাব, আর আমি সবাইকে দেখাবো আমরাও রঙিন পাস্তা কিনে খাই। এই বলে পারমিতা অত্যন্ত আনন্দের সঙ্গে রঙিন পাস্তা খায়, যা দেখে রূপালী আর সত্যি কথাটা বলতে পারে না। পরের দিন পারমিতা রঙিন পাস্তা টিফিনে নিয়ে যায়। সেদিন স্কুল ছুটির সময় টুম্পার সাথে পারমিতার দেখা হয়। টুম্পা আর পারমিতা আলাদা স্কুলে পড়ে, তাই সেদিন পারমিতা টুম্পার জন্য অল্প একটু টিফিন বাঁচিয়ে রাখে। এই টুম্পা, শোন শোন, দেখ আমি তোর জন্য টিফিনে কি এনেছি। এই দেখ, আজকে আমি টিফিনে আমার প্রিয় রঙিন পাস্তা এনেছিলাম। আমার দিদি আমার জন্য অনেক খুঁজে খুঁজে এনে দিয়েছে, তাই ভাবলাম তোর সঙ্গে একটু শেয়ার করি। কি, তোর মতো গরিব রঙিন পাস্তা কোথা থেকে পাবে? কই দেখি তো ভালো করে। ও বাবা, এই পাস্তাগুলোতে মনে হচ্ছে উপর থেকে রং করা হয়েছে। তোর পাস্তার রং কেমন ফ্যাকাশে। আমিও তো রঙিন পাস্তা খাই, কিন্তু আমার রঙিন পাস্তার রং একদম গাঢ়। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোরা তো আবার এত দামি রঙিন পাস্তা পাবি কোথা থেকে? যা এখান থেকে, এসব পাস্তা আমি খাবো না। টুম্পা এই বলে পারমিতার টিফিন কৌটো ফেলে দেয়, আর যা দেখে পারমিতার খুব খারাপ লাগে। কিছুক্ষণের মধ্যেই পারমিতা যখন বাড়িতে ফিরে যায়, আরে রূপালী, তুইও তোর বোনের মতো পাগল হয়ে গেলি নাকি? শুধু শুধু এই সবজিগুলো সিদ্ধ করে তুই গ্যাসটা নষ্ট করছিস। কি দরকার এসব পাস্তা বানানোর? গরিবের মেয়ে গরিবের মতো থাকবে তা নয়, যত সব বড়লোকি চাল।
আহ মা, থাক না, আমাদের তো ওসব অনলাইনে অর্ডার করার মতো সামর্থ্য নেই, কিংবা আমরা সুপার মার্কেটে গিয়ে রঙিন পাস্তা কেনার মতো কথাও ভাবতে পারি না। তাই তো আমি এই সবজিগুলো সিদ্ধ করে পাস্তায় রং করে দিই, আর সেই পাস্তা রান্না করে পারমিতাকে খেতে দিই। পারমিতা অবশ্য কিছু বুঝতে পারে না। ও, তুই এসব করেছিস? আমি তোর কাছে আসল রঙিন পাস্তা খেতে চেয়েছিলাম, আর তুই আমাকে নকল রঙিন পাস্তা বানিয়ে দিয়েছিস। তোর জন্য টুম্পার সামনে আমার মান সম্মান থাকলো না। টুম্পা আমাকে গরিব বলে অপমান করলো। দূর, গরিব হয়ে জন্মানোই পাপ। এই কথা বলতে না বলতেই পারমিতা খুব কাঁদতে শুরু করে। এভাবেই রূপালী তার ছোট বোনের কাছে ধরা পড়ে যায়। দেখতে দেখতে এভাবেই দু একদিন কেটে যায়। এরই মধ্যে একদিন টুম্পা একটা রঙিন পাস্তার প্যাকেট নিয়ে পারমিতার সঙ্গে দেখা করতে আসে। কিরে পারমিতা, কি করছিস? তোর সাথে আমি একটু দেখা করতে আসলাম। সেদিন তো দেখলাম তুই ওই গরিবদের মতো ফ্যাকাশে রঙের পাস্তা খাচ্ছিস, তাই তোকে দেখে আমার খুব মায়া হলো। এই নে, আমার বাড়িতে দুটো রঙিন পাস্তার প্যাকেট ছিল, তাই ভাবলাম তোকে একটা দিয়ে দিই। টুম্পার এরকম অপমানজনক কথা শুনে চন্দ্রানী দেবীর ভীষণ গায়ে লাগে, কিন্তু অন্যদিকে সেই রঙিন পাস্তার প্যাকেট দেখে পারমিতার মন খুশিতে ভরে ওঠে। তাই সে খুশি হয়ে পারমিতার হাত থেকে যখন রঙিন পাস্তার প্যাকেট নিতে যায়, তখন আসলে কি বলতো টুম্পা, আমরা তো গরিব, তাই তোমাদের মতো এত ভালো দামি রঙিন পাস্তা আমরা খেতে পারি না। তবে তুমি চিন্তা করো না, পারমিতার এই ফ্যাকাশে পাস্তা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে যাবে। তোমাদের এই দামি পাস্তা তুমি বাড়ি নিয়ে যাও, এই পাস্তা পারমিতার পেটে সহ্য হবে না। এই বলে চন্দ্রানী দেবী টুম্পাকে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু পারমিতা সমস্ত অপমান উপেক্ষা করে, আর রঙিন পাস্তার প্যাকেট না পেয়ে সে ভীষণই রেগে যায়। তুমি আমাকে ওই রঙিন পাস্তার প্যাকেটটা নিতে দিলে না? এতটাই গরিব তুমি? টুম্পা যখন আমাকে ওই প্যাকেটগুলো দিতে এসেছিল, ও তো খুব ভালোই করছিল। আমরা যখন গরিব, তখন তো আমাদের হাত পেতে অন্য মানুষের সাহায্য নেওয়া উচিত। একদম বড় বড় কথা বলবি না, বুঝতে পেরেছিস? আমরা গরিব, কিন্তু আমাদের একটা আত্মসম্মান বোধ আছে। কেউ আমাদের এসে অপমান করে দুটো ভিক্ষা দিয়ে যাবে, আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। তাহলে আমিও তোমার মতো মায়ের কাছে থাকতে পারবো না, যে একটা রঙিন পাস্তা খাওয়াতে পারি না। আমি চললাম তোমাদের বাড়ি ছেড়ে। তোমাদের মতো গরিবদের কাছে থাকলে আমিও গরিব হয়ে যাব। আমি জীবনে কোনোদিন বড়লোক হতে পারবো না। এভাবেই পারমিতা তার মায়ের সঙ্গে ঝগড়া করে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করে। এটা তুই কি করছিস বোন? রঙিন পাস্তার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? আচ্ছা, তুই কালকের দিনটা অপেক্ষা কর, আমি কালকে ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে তোর জন্য সুপার মার্কেট থেকে রঙিন পাস্তা এনে দেব। এভাবেই রূপালী কোনো রকম ভাবে পারমিতাকে আটকায়। পরের দিন রূপালী সত্যি সত্যিই তার ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে সুপার মার্কেটে গিয়ে রঙিন পাস্তার খোঁজ করে। রূপালী সেখানে রঙিন পাস্তা খুঁজে পায়, কিন্তু সেখানে 200 গ্রাম পাস্তার দাম থাকে 400 টাকা। তবুও রূপালীর কিছু করার থাকে না, সে 400 টাকা দিয়ে পাস্তা কিনে নেয়। কিন্তু সুপার মার্কেট থেকে বেরোনোর পর উফ, আমার জুতোটা আর ছেঁড়ার সময় পেল না। দূর, এখন তো জুতো কেনার টাকাও নেই। জুতো কেনার টাকা দিয়ে তো আমি পাস্তা কিনে ফেলেছি। যাক, কি আর করা যাবে, এই ছেঁড়া জুতোটা না হয় কালকে আমি সেলাই করিয়ে নেব। কিন্তু সুপার মার্কেট থেকে রূপালীর বাড়ি অনেক দূরে ছিল, তাই রূপালী অটো করেই সুপার মার্কেটে পাস্তা কিনতে যায়। কিন্তু 400 টাকা খরচা করার পর তার কাছে আর কোনো অটো ভাড়া থাকে না, তাই সে 10 কিলোমিটার পায়ে হেঁটে বাড়িতে ফিরে যায়। এমনকি ছেঁড়া জুতো পরে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে রূপালীর হোঁচট খেয়ে পা থেকে রক্ত বেরোতে থাকে। তবুও রূপালী সমস্ত কিছু উপেক্ষা করে বাড়িতে ফিরে যায়। সে বাড়িতে গিয়েই তার বোনের জন্য পাস্তা বানাতে শুরু করে। অন্যদিকে আয় আয় দেখ, আমার দিদি আমার জন্মদিনের জন্য কি বানিয়েছে। সেই জন্যই তো আজকে আমি তোদের সবাইকে নিমন্ত্রণ করলাম। আজকে একটা স্পেশাল জিনিস খাওয়াবো, আমার দিদি আমার জন্য স্পেশালি এনেছে। এভাবেই পারমিতা তার জন্মদিন উপলক্ষে বেশ কয়েকজন বন্ধু বান্ধব বাড়িতে জুটিয়ে নিয়ে আসে। তাদের মধ্যে আবার টুম্পাও থাকে। কিন্তু রূপালী যেহেতু মাত্র 200 গ্রাম রঙিন পাস্তা কিনে আনে, তাই সবাইকে সেই পাস্তা খাওয়াতে রূপালীর খুব লজ্জা করে। রূপালী সবার পাতে একটু একটু করে রঙিন পাস্তা খেতে দেয়। এ বাবা, তুই আমাদের রঙিন পাস্তা খাওয়ানোর জন্য নেমন্তন্ন করে আনলি? পাস্তা তো আমরা সব সময় খাই। কোথায় ভাবলাম জন্মদিন উপলক্ষে পোলাও, মাংস, বিরিয়ানি খাওয়াবি, তা নয় এইটুকু রঙিন পাস্তা খাওয়াচ্ছিস। না না, আসলে তোমরা কিছু মনে করো না, আজকে এই রঙিন পাস্তাটা খেয়ে নাও। আমি অন্যদিন তোমাদের নিমন্ত্রণ করে ভালো একটা ভোজ খাওয়াবো। অসুবিধা নেই দিদি, এই রঙিন পাস্তাটা খেতে দারুণ হয়েছে। পারমিতা আমাদের বলছিল একটা স্পেশাল খাবার খাওয়াবে। সত্যি এটা খেতে অনেক স্পেশাল খাবার। আমি তো প্রথমবার রঙিন পাস্তা খাচ্ছি।
আসলে তোমরা তো গরিব, তাই এসব অজুহাত দিচ্ছ। এরকম খাবার খাওয়ানোর জন্য নেমন্তন্ন করার কোনো দরকার পড়ে? আমি তো এরকম খাবার রোজই খাই। আমরা বাবা কাউকে কোনোদিন নিমন্ত্রণ করে এরকম খাবার খাওয়াতে পারবো না। টুম্পা এভাবে রূপালীকে ভীষণই অপমান করতে থাকে, কিন্তু আজকে পারমিতার গায়ে লেগে যায়। আমি জানি আমাদের মানুষকে খাওয়ানোর মতো এত টাকা নেই, তবে তোর মতো আমরা ডেট ওভার হয়ে যাওয়া পাস্তার প্যাকেট দিয়ে কারোর ক্ষতি করতে পারবো না। ভাগ্যিস আগের দিন আমার মা আমাকে আটকে ছিল, না হলে ওই ডেট ওভার হয়ে যাওয়া পাস্তা খেয়ে তো আমার পেট খারাপ করতো। আসলে আগের দিন টুম্পা পারমিতাকে যেই রঙিন পাস্তার প্যাকেট দিতে এসেছিল সেগুলো ডেট ওভার ছিল। সেদিন যখন টুম্পা সেই পাস্তার প্যাকেটগুলো বাড়িতে নিয়ে চলে যায়, তার কিছুক্ষণের মধ্যেই পারমিতা টুম্পাকে তার মায়ের সঙ্গে কথা বলতে শোনে। দূর, ভাবলাম কোথায় এই ডেট ওভার হওয়ার রঙিন পাস্তার প্যাকেটগুলো ওকে দিয়ে আসবো, কিন্তু পারমিতার মা তো পাস্তার প্যাকেটগুলো নিতেই চাইলো না। নিলে ভালো হতো, ওর পেট খারাপ করতো। পারমিতার মুখে সত্যি কথাটা শোনা মাত্রই টুম্পা খুব লজ্জা পেয়ে যায়, আর সে তখনই সেখান থেকে কেটে পড়ে। এদিকে পারমিতাও নিজের ভুল বুঝতে পেরে তার মা এবং দিদির কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে পারমিতা আর কখনো রঙিন পাস্তা খাওয়ার জন্য বায়না করে না। সিনথিয়া তার বাবা নরেন্দ্র এবং মা পিয়ালির সঙ্গে শহরে বাস করত। সে অনেক দুষ্টু একটি মেয়ে ছিল। সে তার বাবা মাকে নানানভাবে সবসময় বিরক্ত করত। নরেন্দ্র প্রত্যেক বছর তার ফ্যামিলিকে নিয়ে গরমের ছুটিতে বাইরে কোথাও ঘুরতে যেত। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও তারা সমুদ্রের ধারে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। কয়েকদিনের মধ্যেই তারা তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে। সমুদ্রের ধারে শীতল শান্ত আবহাওয়ায় তারা গরম থেকে স্বস্তি পায়। মা, আমি এই জামাটা পরবো না, আমাকে একটা ছোট মতো স্কার্ট আর টপ পরিয়ে দাও তো, আর আমার যে সানগ্লাসটা আছে না ওটাও দেবে। কেন, তোর আবার কি হলো? এই জামাটা পরে সমুদ্রে স্নান করতে সুবিধা হবে বলেই তো পরালাম। ঠিক আছে, আয় দেখি, আয়। সিনথিয়াকে তার মা খুব সুন্দর করে সাজিয়ে দেয় এবং তারা সমুদ্রের জলে স্নান করতে চলে যায়। মা, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও। স্নান করার সময় আইসক্রিমের কথা মনে পড়লো কেন? আগে স্নান করে নে, তারপর আইসক্রিম খাবি। না, আমি এখনই খাবো। আমি এই জামাটা পরলাম, সানগ্লাসটা পরলাম কি জন্য তাহলে? মানে কি জন্য পরলি? আইসক্রিম খাবি বলে? এর সাথে আইসক্রিম খাওয়ার কি সম্পর্ক শুনি? কেন, তুমি টিভিতে দেখোনি মেয়েরা ছোট ছোট জামা পরে, চোখে সানগ্লাস পরে কোল্ড ড্রিঙ্কস খায়, ককটেল খায়, কোকোনাট ওয়াটার খায়? সেরকমই আমিও আজকে ছোট জামা পরে, চোখে সানগ্লাস পরে আমার পছন্দের আইসক্রিম খাবো। ওরে বাবা রে, তোর চিন্তা ভাবনার লেভেলই আলাদা। দেখলে, তোমার মেয়ের ইচ্ছা দেখো, এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কি করে? পিয়ালি সিনথিয়াকে আইসক্রিম কিনে দেয়। সিনথিয়া খুব আনন্দে বিচের সৌন্দর্য ও আবহাওয়া অনুভব করতে করতে আইসক্রিম খেতে থাকে। মা, আমার আইসক্রিম শেষ হয়ে গেছে, এখানে আর ভালো লাগছে না আমার, আমাকে আরো আইসক্রিম কিনে দাও। না, বেশি আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, একদম না। তুই বরং কোকোনাট ওয়াটার খা, নে ধর। না, আমি খাবো না এসব, আমাকে আইসক্রিম কিনে দাও, না হলে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি এখানে থাকবো না, আমাকে আইসক্রিম দাও। হবে না বললাম না, এখনই মার খাবি বলে দিলাম। চুপ করে বসে থাক, মুখ থেকে কোনো আওয়াজ না বেরোই যেন। আচ্ছা, কিনে দাও না, খাবে বলছি যখন। আর চলো, আমরাও কোকোনাট ওয়াটার খাই, আর ওকে আইসক্রিম কিনে দাও, না হলে আবার এখন এমনই কান্না শুরু করবে যে আর থামানোই যাবে না। সিনথিয়া ভয়ে চুপ করে যায়। তার বাবা মা গল্প করতে ব্যস্ত ছিল, তখন পাশ থেকে একটা লোক সিনথিয়াকে আইসক্রিম দেখিয়ে ইশারা করে ডাকে। আইসক্রিম খাবে? এসো এসো, আমার কাছে এসো, আমি আইসক্রিম দেবো তোমাকে, এসো এসো। সিনথিয়া আইসক্রিম খাওয়ার লোভে পড়ে লোকটির কাছে যায়। কে গো তুমি? আমাকে ডাকছো কেন কখন থেকে? তুমি কি আমাকে আইসক্রিম দেবে? হ্যাঁ, এই নাও, আইসক্রিমটা ধরো। না, মা অচেনা কারোর কাছ থেকে কিছু নিতে বারণ করেছে। অচেনা কই, আমি তোমার কাকু হই, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি চিনি, আর আমি জানি তুমি আইসক্রিম খেতে ভালোবাসো,
কিন্তু তোমার মা বাবা তোমাকে আইসক্রিম খেতে দিচ্ছে না। তাই তো, তুমি তো দেখছি সবকিছুই জানো। তাহলে আইসক্রিমটা আমি নিচ্ছি। গরমকালে আইসক্রিম খাবো না তো কখন খাবো বলো তো? আমার বাবা মা খুব বাজে। আচ্ছা শোনো, তোমার গলায় ওই পুরানো চেনটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 10টা আইসক্রিম দেবো। এটা শুনে সিনথিয়া খুব খুশি হয়ে যায়। সে 10টি আইসক্রিম নিয়ে তার সোনার চেনটি লোকটিকে দিয়ে দেয় এবং লোকটি সেখান থেকে পালিয়ে যায়। মা, বাবা, এই দেখো, একটা ভালো কাকু আমার গলার পুরানো চেনটা নিয়ে এই 10টা আইসক্রিম দিয়েছে, দেখো। এটা শুনে তার বাবা মা তার উপরে খুব রেগে যায়। পিয়ালি তাকে অনেক মারধর করে। সিনথিয়া এরকমই আইসক্রিমের জন্য পাগল ছিল। গরমকাল পড়লেই তার মন আনন্দে মেতে উঠত, শুধুমাত্র আইসক্রিম খেতে পারবে এটাই ভেবে। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সিনথিয়া বড় হয়ে ওঠে। তার বাবা মা আকাশ নামে একটি খুব ভালো ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর একদিন সিনথিয়া সবার সঙ্গে বিয়ে বাড়িতে যায়। সেখানে গিয়ে সে দেখে যে বিয়ে বাড়িতে আইসক্রিম ও ফুচকা স্টল বসেছে। সিনথিয়া আর কোনো কিছু না চিন্তা করে সোজা আইসক্রিমের স্টলের দিকে যায়। এই যে, আমাকে আইসক্রিম দিন তো। কোন আইসক্রিম দেবো ম্যাডাম? এখানে অনেক রকমের আছে, চুজ করুন আগে। ও মাই গড, কুলফি, চকোবার, কর্নেটো, ভ্যানিলা, আরো কত কি আইসক্রিম আছে এখানে। আজকে আমি এত রকমের আইসক্রিম খাবো, তাও আবার ফ্রিতে। কটা চাইবো? একসঙ্গে অনেকগুলো চাইলে লোকে খারাপ ভাববে। অনেকেই তো চেনে আমাকে। একটা একটা করে চাইবো। এই যে, আমাকে একটা কর্নেটো দেবেন তো, চকলেট ফ্লেভারটা দেবেন। ওকে ওকে, এই নিন আপনার চকলেট কর্নেটো। আর কিছু? এই তো, আর কিছু কিনে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ওখানে আমার বর, আমার শ্বশুর, আমার শাশুড়ি, 7টা ননদ আর 4টে দেওর বসে আছে। সবার জন্য একটা করে চকোবার আর কর্নেটো দিন। বাপরে, এ তো দেখছি রাবণের গোষ্ঠী। সিনথিয়ার কথা শুনে স্টল বয় অবাক হয়ে যায়। ম্যাডাম, এগুলো আপনি কিভাবে নিয়ে যাবেন? ওনাদের এখানেই ডাকুন না, এখানে দাঁড়িয়ে খেয়ে নেবে। সবাই যেমন খাচ্ছে দেখুন। না, এখানে আসতে পারবে না কেউ। সবাই খুব ব্যস্ত আছে, তাই আমাকে নিয়ে যেতে বললো। আপনি চাপ নিচ্ছেন কেন? আমার কাছে ক্যারি ব্যাগও আছে। এই নিন, এই ব্যাগে ভরে দিন। এনাকে দেখে তো আমার মনে হচ্ছে ফ্রিতে বিয়ে বাড়ি খেতে এসেছে, নেমন্তন্ন ছাড়াই। কি হলো, দিন। কি ভাবছেন? হ্যাঁ, দিচ্ছি, এই তো। তখনই সেখানে তাদের এক রিলেটিভ আইসক্রিম নিতে আসে। এগো বৌমা, কত আইসক্রিম খাবে? আইসক্রিমের স্টল থেকে নড়ছো না যে? কে কে এসেছো তোমরা? তোমার শাশুড়ি মা এসেছে নাকি শুধু তুমি আর তোমার বর এসেছো? তোমার শ্বশুর মশাইয়ের মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লেগেছিল। 4 জনের ছোট্ট সংসার ছিল, এখন তো আরো ছোট হয়ে গেল। মহিলাটির কথা শুনে স্টল বয় বুঝতে পেরে যায় যে সিনথিয়া মিথ্যা কথা বলে আইসক্রিম নিচ্ছিল। সিনথিয়া খুব লজ্জায় পড়ে যায় এবং সে আর কোনো কথা না বলেই সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে। কি হলো ম্যাডাম, চলে যাচ্ছেন যে? আইসক্রিমের ব্যাগটা নিয়ে যান। চলে গেল, কি জানি কোথা থেকে সব চলে আসে। এভাবেই সিনথিয়ার ফ্রিতে অনেক আইসক্রিম খাওয়ার স্বপ্ন চুরমার হয়ে যায়। সিনথিয়া বাড়িতে সব সময় আইসক্রিম খেত, কিন্তু তবুও তার আইসক্রিম খেয়ে মন ভরত না। একদিন সিনথিয়া তার বর আকাশের সঙ্গে শাড়ি কিনতে একটি বড় দোকানে যায়। এক্সকিউজ মি, আমাদের কিছু ভালো ধরনের শাড়ি দেখান তো, ভালো কোয়ালিটি। সিনথিয়া আইসক্রিম খেতে খেতেই দোকানে ঢুকেছিল। সে আইসক্রিম খেতে খেতেই বলে, হ্যাঁ, দামি দামি শাড়ি দেখান। সবচেয়ে দামি দামি শাড়ি বের করুন। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই দেখাবো। আগে আপনি আইসক্রিমটা খেয়ে নিন, ওখানে বসুন, আরামসে খেয়ে নিন আগে। কেন? আমি আইসক্রিম খাচ্ছি তাতে আপনার কি? হ্যাঁ, এত বড় দোকান খুলে বসে আছেন, একটা এসি পর্যন্ত নেই। এত গরম হচ্ছে, আইসক্রিম খাবো না তো কি করব? আমি আইসক্রিম খেতে খেতেই শপিং করব। আর কিছু? আমার আইসক্রিম খাওয়া নিয়ে প্রবলেম হলে আমি চলে যাচ্ছি এখান থেকে। দরকার নেই আমাদের শপিং করার। সরি ম্যাডাম, আমি সেরকম ভাবে কিছুই বলতে চাইনি। আর আমাদের দোকানে এসি আছে, কিন্তু লোডশেডিং হয়ে গেছে। আপনি আইসক্রিম খান, কোনো অসুবিধা নেই। আমি শাড়ি দেখাচ্ছি, আপনারা বসুন, আমি স্টোর রুম থেকে ভালো কিছু শাড়ি নিয়ে আসছি। তোমাকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। সব জায়গায় বাচ্চাদের মতো আইসক্রিম খেলে মানায় না, মানুষের মতো করেও তো খেতে পারো। তাড়াতাড়ি শেষ করো আইসক্রিমটা,
শেষ করো তাড়াতাড়ি বলছি। উফ, তুমি চুপ করবে একটু? জানো না আমি কামড়ে কামড়ে আইসক্রিম খেতে পারি না। অনেকক্ষণ ধরে চুষে চুষে আইসক্রিম খেতে আমার ভালো লাগে। আচ্ছা বাবা চুপ করো এবার। আর দামি শাড়ি করছো কেন? আমার কাছে বেশি টাকা নেই, আগেই বলে দিচ্ছি। 10,000-এর মধ্যে নেব। এই যে ম্যাডাম দেখুন, এখানে অনেক ভালো ভালো ডিজাইনের শাড়ি আছে। এটা দেখুন, এটার ডিজাইন করেছেন একজন ফরেনার আর্টিস্ট। এটার দাম পড়বে 70,000 টাকা। ওরে বাবা রে, এত দামি শাড়ি? না না, এত দামি নয়, আপনি একটু কম দামের রেঞ্জে দেখান। ওয়াও, শাড়িটা কি সুন্দর গো। কই দেখি দেখি, একবার দেখান শাড়িটা। সিনথিয়া শাড়িটা দেখতে গিয়ে তার হাত থেকে আইসক্রিমটা শাড়ির উপরে পড়ে যায় এবং শাড়িটি নষ্ট হয়ে যায়। ম্যাডাম, এটা কি করলেন আপনি? এত দামি শাড়িটা আপনি নষ্ট করে দিলেন। আমি আগেই বলেছিলাম আপনাকে, শুনলেন না তো আমার কথা? সরি দাদা, আমি ইচ্ছে করে করিনি, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ দাদা, ও বুঝতে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না। কিছু মনে করবো না মানে? এই শাড়িটা নষ্ট করলেন। এত দামি শাড়ি এবার কি হবে বলুন তো? আমার কিচ্ছু করার নেই, এই শাড়িটা আপনাকে এবার কিনতেই হবে। দিন, টাকা বের করুন, 70,000 টাকা দিন আগে। দেখুন দাদা, এত টাকা এই মুহূর্তে আমার কাছে নেই। আর এত দামি শাড়ি নিয়ে আমি কি করব বলুন তো? আপনারা ওয়াশ করে নেবেন, তাহলেই তো মিটে যাই। কি পেয়েছেন কি? হ্যাঁ, এত দামি শাড়ি আর 10,000 টাকার ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলে হয়ে যাবে ভাবলেন কি করে? এটা ফরেনার ডিজাইনারের ডিজাইন করা শাড়ি। শীঘ্রই টাকা বের করুন আর নিয়ে যান শাড়িটা, নিজেরাই বাড়িতে গিয়ে ওয়াশ করে নেবেন। দেখুন দাদা, এত টাকা সত্যি আমার কাছে নেই, বিশ্বাস করুন। আমরা অত বড় লোক নয় যে 70,000 টাকার শাড়ি কিনবো, আগেই তো বললাম আপনাকে। বড় লোক নয় যখন, তখন বড় বড় কথা বলেন কেন? শাড়ি কিনুন বা না কিনুন, ক্ষতিপূরণ তো দিতেই হবে আপনাকে। দিন, 20,000 টাকা বের করুন। 20,000 টাকা দিলে কি শাড়িটাও আপনি দিয়ে দেবেন? এই চুপ করো, একদম মুখ বন্ধ করো তুমি। তোমার জন্য এসব। সরি। উফ, খাও আইসক্রিম খাও, আরো খাও। 20,000 টাকা আছে তোমার কাছে? দাও দেখি। দেখুন দাদা, আমার কাছে এই মুহূর্তে 10,000 টাকা আছে। আপনি ক্ষতিপূরণ হিসেবে এটা রাখুন। প্লিজ এমন করবেন না, প্লিজ আমাদের যেতে দিন। ঠিক আছে, দিন দিন, ছেড়ে দিলাম, আর কি বা করবো। কিন্তু ম্যাডাম, পরের বার এমন ভুল করবেন না আর, বলে দিলাম। আকাশ সিনথিয়ার উপর প্রচন্ড পরিমাণে রেগেছিল। বাড়িতে এসে সিনথিয়াকে সে আইসক্রিম নিয়ে পাগলামির জন্য অনেক বকাবকি করে। সিনথিয়া তার ভুলের জন্য ক্ষমা চায়। সেদিন থেকে সিনথিয়া আইসক্রিম নিয়ে বাচ্চাদের মতো আচরণ করা ছেড়ে দেয়।